দাদা আঘাত করে আর বোন তাতে নুনের ছিটে দিতে আসে। শাহজাদা নয়, আমি হলাম তোমার দাদার গোলাম। আমি শুধু একজন সুবেদার, ব্যাস। এটা আমি কি ভুল করে ফেললাম? শাহেনশাহর বোনের গায়ে হাত তুলে ফেললাম। আমি তাকে কাঁদালাম যে আনন্দে কেঁদে ফেললেও শাহেনশাহ দুঃখ পান। আমাকে ক্ষমা করে দিও বক্সিবানু, আমার মাথা কাজ করছিল না। বক্সিবানু, তুমি তো এটা খুব ভালো করে জানো যে তোমাকে আমি ঠিক কতটা ভালোবাসি। তোমার গায়ে হাত তোলা আমার উচিত হয়নি। এভাবে তোমার গায়ে হাত তুলে আমি খুব বড় অপরাধ করে ফেলেছি, আর এই অপরাধের জন্য উপরওয়ালা আমাকে এক্ষুনি তুলে নিক। না না, এরকম বলবেন না। আপনি তো আমার শহর, আমার উপর আপনার পূর্ণ অধিকার আছে। এই উপহারের যোগ্য নই আমি। এরকম কেন ভাবছেন আপনি? আপনিই তো আমার সবকিছু। একটা কাজ করো, এই আঘাতটাকে তুমি এমন ভাবে লুকিও যেন কেউ দেখতে না পায়। আপনি চিন্তা করবেন না, এটা এটা একটা শহর আর বিবির নিজেদের ব্যাপার। আমি কথা দিচ্ছি যে কারুর কাছেই আমি আজকের এই ব্যাপারে কিচ্ছু বলবো না। ওপরওয়ালার উপর ভরসা রাখুন, খুব তাড়াতাড়ি আপনি যা চান তাই পাবেন। জালালের প্রশংসা নয়, ওর সিংহাসনটা আমার চাই। তোমার মতন একজনকে নিকাহ করেছি যাতে আগ্রা আমার হাতের মুঠোয় চলে আসে বক্সিবানু। তুমি তো আমার কাছে একটা সিঁড়ি মাত্র বক্সিবানু, যার উপর পা দিয়ে আগ্রার সিংহাসনে চড়বো আমি। আমি কি আমার ভাবিজানের সাথে দেখা করতে পারি? আরে তুমি এসো না। আদাব ভাবিজান। হ্যাঁ নমস্কার, কিন্তু কষ্ট করে তুমি আসতে গেলে কেন? কোনো দরকার থাকলে আমাকে ডেকে পাঠাতে। কেন? নিজের ভাবিজানের সাথে দেখা করতে গেলে দরকার থাকতে হবে? একদমই নয়, বসো। আমি আপনার জন্য একটা উপহার এনেছি। এটা তো আমাদের ওখানকার কারিগরি। সেই জন্যই তো এনেছি। যখন আমি এখান থেকে দূরে থাকতাম তখন বুঝতে পারতাম যে বাড়ির সাথে জড়িত ছোট্ট স্মৃতিও কত বড় হয়। তাই আমি আপনার জন্য আপনাদের ওখানকার কারিগরির একটা গয়না আনিয়েছি। আমার প্রতি তোমার এই ভালোবাসা আমার সৌভাগ্য। তুমি ঠিক আছো তো? হ্যাঁ একদম। আপনি ভালো আছেন তো? আমি বুঝতে পারছি ভাইজানকে বোঝা এত সহজ নয়, একটু সময় তো লাগবেই। ঠিকই বলেছ তুমি, সময় সবকিছু ঠিক করে দেয়। আঘাত যতই গভীর হোক না কেন মিলিয়ে দেয়। যদি তুমি কিছু না মনে করো, তোমার এই ওড়নাটা আমি ঠিক করে দিই, আরো বেশি সুন্দর দেখাচ্ছে। আচ্ছা দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এটা তোমার জন্য। তুমি যখন আমার জন্য এতটাই চিন্তা করলে, তাহলে এই গয়নাটাও তোমাকে আপনজনদের কথা মনে করাবে, যতই তুমি দূরে থাকো না কেন। ধন্যবাদ। বলো জালাল, উত্তর দাও। আমি আরো একবার বলছি, গুরুত্ব তার বুঝবে চেহারায় পারবে চিনতে। বলো এটা কি? আয়না। খুব ভালো। এবার আমি তোমায় কিছু জিজ্ঞাসা করি। ঠিক আছে। 2 অক্ষরের নাম তার, বহু লোকে খায় আর শেষের অক্ষর বাদ দিলে হেঁটে চলে যায়। এ আবার কি রকম ধাঁধা?
আমি এসে গেছি। আরে রহিম, তুমি এখানে? আজকের খেলা এখানেই সমাপ্ত করতে হবে, কারণ এখন পুরো সময় রহিমের জন্য। এসো রহিম, তুমি শাহেনশার পাশে বসো। আচ্ছা বলো, তুমি কোন খেলা খেলতে চাইছো? আমি সেই খেলাটাই খেলতে চাইছি যেটা আমার আব্বা আমার সঙ্গে খেলতেন। ক্ষমা করবেন শাহেনশাহ, আপনার বিশ্রামে ব্যাঘাত ঘটানোর জন্য আমি ওকে নিয়ে যাচ্ছি। না সালিমা বেগম, আমি নিজেই ওকে সময় দিয়েছি। তাহলে বলো রহিম, খান বাবার সঙ্গে তুমি কোন খেলা খেলতে? আপনাকে ঘোড়া হতে হবে আর আমি আপনার পিঠে চড়ে ঘোড়া চালাবো। বাহ, সমগ্র হিন্দুস্তানের লাগাম আমার হাতে আর তুমি আমাকেই ঘোড়া বানাতে চাইছো? কথা দিলে কথা রাখতেই হবে। রোকেয়া বেগম, তুমি রহিমকে আমার পিঠে বসিয়ে দাও। হ্যাঁ, এসো রহিম, ঘোড় শহরের জন্য তৈরি হয়ে যাও। টক পক টক পক ঘোড়া ছুটেছে, ঘোড়া ছুটেছে। ব্যাস, আজকের জন্য এইটুকু থাক, আমি ক্লান্ত হয়ে গেছি। পরের বারের জন্য প্রস্তুত থাকবেন, আমি আবার ঘোড়া চালাবো। ক্ষমা চাইছি আমি আপনার বিশ্রামে ব্যাঘাত ঘটানোর জন্য। না সালিমা বেগম, খান বাবা আমার জন্য এর থেকে অনেক বেশি কষ্ট করেছেন। আমি তো শুধু রহিমকে একটু আনন্দ দিলাম। খান বাবা আমার জন্য যা করেছেন তা আমি ওকে সব ফিরিয়ে দিতে চাই। খান বাবা আমার অভিভাবক ছিলেন, আর এখন আমাকে রহিমের অভিভাবক হিসেবে ওর খেয়াল রাখতে হবে। ও আমার কাছে খুবই স্নেহের। ধন্যবাদ শাহেনশাহ, এবারে অনুমতি দিন। চলো রহিম। হে আল্লাহ, আমার এই সৌভাগ্য কবে হবে? আমার গর্ভে কবে সন্তান আসবে? ওপরওয়ালার দান ক্ষণস্থায়ী এ জীবন, দীর্ঘায়িত হয় যখন তুমি পাশে থাকো, মধুময় হয়ে ওঠে প্রতিটি ক্ষণ। বা সেলিমা বেগম, আপনি তো খুব ভালো কবিতা লেখেন। কবিতা নয়, এটা শায়রি। কবিতা হোক বা শায়রি, দুটোই তো আমাদের জীবনের দর্শনের কথা বলে। হ্যাঁ যোধা বেগম, আমরা কতদিন বাঁচব সেটা কথা নয়, এখানে আসল কথাটা হলো আমরা কিভাবে আর কার সঙ্গে বেঁচে আছি। কখনো কখনো আমার রহিমের আব্বুর কথা মনে পড়ে যায়। এই শায়রিটা ওনারই, উনি প্রায়ই আমাকে এটা বলতেন। ওপরওয়ালার দান ক্ষণস্থায়ী এ জীবন, দীর্ঘায়িত হয় যখন তুমি পাশে থাকো, মধুময় হয়ে ওঠে প্রতিটি ক্ষণ। মিথ্যে প্রশংসা করছেন। একেবারেই নয় বেগম, তুমি যখন আমার সঙ্গে থাকো, ওপরওয়ালা সাক্ষী, দুনিয়ার সমস্ত রকম বাধা আমার কাছে তুচ্ছ মনে হয়। ব্যাস, উনি শুধু ওনার স্মৃতিগুলো আর রহিমকে রেখে চলে গেছেন। রহিম তো আপনার সঙ্গে আছে, আর ও আপনাকে কত ভালোবাসে। কিন্তু রহিম আমার সন্তান নয় যোধা বেগম। রহিম তো বৈরাম খানের অন্য বেগমের সন্তান। আমি তো রহিমের আর একটা আম্মি হই। খুবই মিষ্টি একটা ছেলে, আর ভাগ্যবানও। রহিম বৈরাম খানের মতন আব্বু পেয়েছিল, আর শাহেনশাহ ওকে পালন করছেন। শাহেনশাহ ওকে ততটাই ভালোবাসে যতটা বৈরাম খা ওনাকে ভালোবাসতেন। জানেন কি আপনি, আজ শাহেনশাহ নিজেই ঘোড়া হয়ে রহিমের সঙ্গে খেলা করছিল। ওকে বন্দি করে এখনই কয়েদখানাতে নিয়ে যাওয়া হোক। আর আমি চাই যারা এখানে উপস্থিত আছো তারা যেন এটা দেখে এই শিক্ষা নেয় যে কখনো যেন কেউ শাহেনশাহকে অপমান করার স্পর্ধা না দেখায়। বিশ্বাসই হয় না যে শাহেনশাহর হৃদয়ে কোমলতাও আছে।
আমার মনে আছে সেদিন দিওয়ানি আমে ওই নিরীহ বালকের পিতামাতাকে আলাদা করে দিয়ে বন্দি করেছিলেন, অথচ এদিকে পিতার মতন ব্যবহার। আপনি ভুল বুঝছেন যোধা বেগম। যেই বাচ্চাটার কথা আপনি বলছেন ওর পিতামাতাকে তক্ষুনি ছেড়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ, মানছি আমি যে উনি শাহেনশাহ হওয়ার জন্য অনেক সময় কঠোর সিদ্ধান্ত নিয়ে থাকেন, কিন্তু শাহেনশাহর হৃদয়েও যে ভালোবাসার অনুভূতি আছে সেটা আমি অনুভব করেছি রহিমকে নিয়ে। আর শুধু শাহেনশাহই নন, রোকেয়া বেগমও শাহেনশাহর মতনই রহিমকে ভালোবাসেন। আজ আমি প্রথমবার রোকেয়া বেগমের চোখের জল দেখেছি। কি বলছেন? রোকেয়া বেগমের চোখে জল? হ্যাঁ, অবাক হচ্ছেন কেন? রোকেয়া বেগমও তো একজন নারী, আর একজন নারীর অন্তরে মাতৃত্ব তো থাকবেই। ৮-৯ বছর বয়স ছিল রোকেয়া বেগমের যখন ওনার নিকাহ শাহেনশাহর সঙ্গে হয়েছিল। আপনি এই নিকাহ কবুল করছেন? কবুল করছি। আপনি এই নিকাহ কবুল করছেন? কবুল করছি। ওনারা ছোট থেকে একসঙ্গে বড় হয়েছেন। শাহেনশাহ আর রোকেয়া বেগম খুব ভালো বন্ধু একে অপরের, তাই ছোট থেকেই রোকেয়া বেগম শাহেনশাহর ওপর নিজের অধিকার ফলিয়ে এসেছেন। তাই শাহেনশাহরও ওনার সব কথা শোনার অভ্যেস হয়ে গেছে। দুঃখ তো হলো এটাই, উনি শাহেনশাহকে এখনো পর্যন্ত সেই মূল্যবান উপহারটা দিতে পারেননি। মুঘল সাম্রাজ্যের উত্তরাধিকারী। তাই ছোট থেকেই রোকেয়া বেগম শাহেনশাহর ওপর নিজের অধিকার ফলিয়ে এসেছেন। তাই শাহেনশাহরও ওনার সব কথা শোনার অভ্যেস হয়ে গেছে। দুঃখ তো হলো এটাই, উনি শাহেনশাহকে এখনো পর্যন্ত সেই মূল্যবান উপহারটা দিতে পারেননি। মুঘল সাম্রাজ্যের উত্তরাধিকারী। বাবা, আপনাকে দেখে খুব ভালো লাগছে। বা আদব, বা মুলাহাজা, হুশিয়ার! বেগমে শাহেনশাহ হিন্দ যোধা বেগম প্রবেশ করছেন। প্রণাম আম্মিজান, আপনি আমায় ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ, আমার কাছে বসো। বা আদব, বা মুলাহাজা, হুশিয়ার! শাহেনশাহ হিন্দ তাজে সালতানাত মুঘলিয়া শাহেনশাহ সালামত জালালউদ্দিন মোহাম্মদ প্রবেশ করছেন। আপনি আমায় ডেকেছেন আমি জানি। হ্যাঁ, আমি চাই যে বাবা তোমাদের দুজনকে আশীর্বাদ করুন। বাবা, আসুন, বসুন। আপনিও বসুন। আমার আশীর্বাদ এই নতুন যুগলের সঙ্গে রইল। হামিদা বেগম, আপনি জেনে রাখুন, যোধা আর জালালের এই যুগল ইতিহাসে এই মুঘল সাম্রাজ্যের নাম আরো উজ্জ্বল করবে। আর খুব তাড়াতাড়ি মুঘল সাম্রাজ্য এক উত্তরাধিকারী পাবে। আমিন সুমা আমিন। বাবা, আপনি এত ভালো খবর দিলেন, মন তৃপ্ত হয়ে গেল। আমি প্রতিজ্ঞা করছি, যতদিন না সেই খুশির খবর আসে ততদিন আমি পায়ে হেঁটে আজমের শরীফ যাব, আর পায়ে হেঁটেই ফিরে আসব। ক্ষমা করবেন আম্মিজান, আপনার মনে হয় না এই ব্যাপারটাকে আপনি একটু বেশি গুরুত্ব দিচ্ছেন? এই বয়সে এরকম প্রতিশ্রুতি আপনার জন্য ঠিক নয়। আম্মিজান, আপনি তো জানেন যে আমি আপনার সঙ্গে
শাহেনশাহ একদম ঠিক কথা বলছেন আম্মি জান। না যোধা, আমার প্রতিজ্ঞা আমি রাখবই। মুঘল সাম্রাজ্যের উত্তরাধিকারী যতদিন না আসে আমার পক্ষে যা করার আমি করব, এটা আমার সিদ্ধান্ত। হুজুর, বেগম যোধা আপনার সঙ্গে দেখা করবার জন্য অনুমতি চাইছেন। ওনাকে আসতে বলো। আজ্ঞে হুজুর। বলুন। সবার আগে এই মুহূর্তে আপনাকে বিরক্ত করার জন্য ক্ষমা চাইছি, কিন্তু আমি থাকতে পারলাম না। আম্মি জান ঈশ্বরের কাছে যা প্রার্থনা করলেন সে কথা ভেবে আমার চিন্তা হচ্ছে। আজমির আগ্রা থেকে তো অনেক দূর। আমি জানি আর বুঝতেও পারছি। যদি আপনি বুঝতেই পারেন তাহলে আবার আপনাকে বোঝানোর দরকার পড়ে কেন? আমি চাই না যে আমাদের জন্য আম্মি জানকে কষ্ট সহ্য করতে হোক। কিন্তু আমি তো ওনাকে বারণ করেছিলাম। কিন্তু তাতে সেই ক্ষমতা ছিল না যা ওনার প্রতিজ্ঞায় ছিল। একবার নিজের কথাকে গুরুত্ব দিয়ে বোঝানোর চেষ্টা কেন করলেন না? তাহলে এখন কি আমাকে আপনার কাছ থেকে শিখতে হবে আম্মি জানের সঙ্গে কিভাবে আমি কথা বলবো? প্রত্যেকটা প্রশ্নের প্রতি প্রশ্ন হয় না শাহেনশাহ, কিছু কিছু ক্ষেত্রে উত্তরও দিতে হয়। বলুন, আপনি আম্মি জানকে কি বলবেন যার জন্য উনি প্রতিজ্ঞা ফিরিয়ে নেবেন? খুবই মুশকিল, কিন্তু চেষ্টা করা যেতে পারে। আম্মি জানকে পায়ে হেঁটে আজমের শরীফ যাওয়া থেকে আটকানোর একটাই উপায় আছে, কিন্তু তার জন্য আপনাকে আমায় সাহায্য করতে হবে। কি করতে হবে বলুন? আপনার কথা মতো আপনার পিতার সামনে আমি মিথ্যে অভিনয় করেছিলাম, এবার আপনাকে করতে হবে। আমার আম্মি জানের জন্য এবার আপনাকে মিথ্যে অভিনয় করতে হবে। কিরকম অভিনয়? আগে আমাকে কথা দিতে হবে যেটা করতে আপনি অস্বীকার করবেন না। যদি আপনার আমার আম্মি জানকে নিয়ে এতই চিন্তা হয় তাহলে আপনাকে এটা করতেই হবে। আপনি আমাকে কথা দিন যে এই অভিনয় করতে আপনি অস্বীকার করবেন না। আম্মি জান চান আমাদের সন্তান হোক, ঠিক সেই কারণে উনি আজমের শরীফে হেঁটে যাওয়ার প্রতিজ্ঞা করেছেন। যদি আপনি ওনাকে আটকাতে চান
তাহলে সবার সামনে আপনাকে এটা বোঝাতে হবে যে আপনি আমার সন্তানের আম্মি হতে চলেছেন।